আই স্পিক অফ পিপল চ্যানেলে আপনাদের স্বাগত। যারা বামেদের বিরুদ্ধে চলা অপপ্রচারের উত্তর দিতে চান তাদের জন্যই এই প্রতিবেদন। আপনারা প্রতিবেদনটি শুনুন। আমার আজকের বিষয় বাংলার সংস্কৃতির সংকট দূর করা একান্তই প্রয়োজন। বিষয়বস্তুর নামকরণ দেখেই প্রতিবেদন শোনা থেকে কেউ সরে যাবেন না, প্লিজ পুরোটা শুনবেন। কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আপনাদের মূল্যবান মতামত আমায় বরাবর সমৃদ্ধ করে। এবার বিষয়টি শুরু করা যাক। বাংলার সংস্কৃতির মূল কথা, যা কিছু অন্যায় অন্যায্য তার বিরোধিতা করা এবং আলটিমেটলি ন্যায় আর ন্যায্যকে সুপ্রতিষ্ঠিত করা। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। প্রতিটি সচেতন বঙ্গবাসীর কাছে আবেদন, বাংলার সংস্কৃতির যে অবনমন ঘটেছে বিগত বছরগুলিতে, বিশেষ করে রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা পাওয়ার পর, সংস্কৃতির এই অবনমনকে দূর করতেই হবে। সেটা শুধু দরকার আছে বলে নয়, একান্তই জরুরি। এমন ভাবনা যদি ধারণ না করতে পারা যায় তাহলে আমাদের ভোটদান করাটাই বৃথা হয়ে যাবে। বাংলা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে যাবে, আর সেই জন্যই ভোটে অংশ নেওয়াটাই নিরর্থক হয়ে যাবে। সংসদীয় গণতন্ত্রে সরকার পরিবর্তন একান্তই জরুরি, কারণ এখানে গণতন্ত্রপ্রিয় নাগরিকদের সুযোগ নেওয়ার বন্দোবস্ত আছে। তাদের পছন্দের দল বা ফ্রন্ট বেছে নেওয়ার সুযোগ ব্যবহার করতেই হবে। তবে এই সুযোগ যেন কখনোই বিজ্ঞাপনদাতাদের দ্বারা প্রভাবিত না হয়, কারণ জিনিস ভালো কি মন্দ সেটা জানার জন্য নিজস্ব ধারণা থাকা উচিত। নতুন কোনো প্রোডাক্ট বাজারমুখী হবার জন্য বিজ্ঞাপনের আশ্রয় নিতেই পারে, কিন্তু যেটি বাজার দখল করতে চাইছে সে যদি বলে আমি এগিয়ে থাকি তাই আমি এগিয়ে রাখতে পারি, মানুষের উচিত সেই দ্রব্য সম্পর্কে সন্দেহ করা। 1977 সালে বাংলার শাসক রূপে বাংলার মানুষ বামফ্রন্টকে বেছে নিয়েছিল। এর কারণ নিহিত ছিল পূর্বের সরকার এবং সেই সরকারের দল সম্পর্কে অনেক অন্যায় অন্যায্য কাজ করা হয়েছিল বাংলার সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে। বিষয়টি কেমন আশা করি প্রতিটি প্রবীণ মানুষের জানা আছে। বাম দল, বিশেষত সিপিএম, সেই সময় ভীষণভাবে সরকারি দল এবং সরকারের দ্বারা নিগৃহীত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। তাদের বিরুদ্ধে ওই রকম নৃশংসতা মানুষ মেনে নিতে পারছিলেন না। এছাড়াও বহু মানুষ সন্ত্রস্ত হয়েছিল বামেদের উপর ওই আক্রমণ তাদের উপরও আসতে পারে, এসেও ছিল। ফলে বামশূন্য লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত জনতা পার্টির প্রার্থীরাও সরকারি দলের বহু খরচের প্রচারে বা গুন্ডামিকে জব্দ করতে গোপন ব্যালটে মোক্ষম জবাব দিয়েছিল জনতা পার্টির প্রার্থীকে জয়ী করে। দমদম লোকসভা কেন্দ্র এমন একটি বাম অধ্যুষিত এলাকা ছিল যেখানে বাম সমর্থিত জনতা পার্টির প্রার্থী একরকম বিনা প্রচারেই জয়লাভ করেছিলেন। এর পরেরটা ইতিহাস। 2 মাস পর বিধানসভা নির্বাচনে দমদম লোকসভা অন্তর্ভুক্ত 7টি বিধানসভা নির্বাচনে বামেরা জিতেছে এবং কংগ্রেসকে হারিয়ে জনতা পার্টির প্রার্থীরা 3য় স্থানে চলে গেছে, কোথাও আরও পরে। এর মানে কি? মানে এই একটাই, বামেরা ন্যায় প্রতিষ্ঠার লড়াইতে সবসময় এগিয়ে রাখতে চায় মানুষকে। 1947 সালে দেশ স্বাধীন হলো, আর তার 30 বছর পর 1977 সালে বামেরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে এলো। এমনিতেই কখনোই না, চলে এলো স্বাধীন ভারত গড়ার বিশেষ দৃষ্টিভঙ্গির মানুষরা তো বাম দলগুলি ধারণ করত। তাদের আচার আচরণ, জীবনযাপন পদ্ধতি, সর্বোপরি ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বাধীন ভারতেও অনেক বাংলার সুসন্তানকে মৃত্যুবরণ করতে হয়েছিল। সারা বাংলায় এমন বহু শহীদ স্মৃতিস্তম্ভ আপনারা এখনও দেখতে পান, যেখানে নিয়ম করে বামেরা প্রতি বছর সেই শহীদদের অসমাপ্ত কাজ সম্পন্ন করবার প্রতিজ্ঞা নেয়। যাদের নামে ওইসব স্মৃতিস্তম্ভগুলো হয়েছে তারা সজ্জন যুবক ছিলেন এই বাংলার। তারা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতেন। তাই তাদেরকেও এই স্বাধীন ভারতে দেশের সরকারের ঘাতক বাহিনীর হাতে মরতে হয়েছে। এটা শুধু লজ্জার নয়, অপমানের। ফলে
জনগণ মনে বামেদের অন্যায় আর অন্যায্যের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছাকে সম্মান জানাতেই মানুষ 1977 সালে বামেদের বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। এখানে বাম বলতে আমি শুধু বামফ্রন্টের কথাই বলছি না, বামফ্রন্টের বাইরেও বহু বাম দল আছেন। তাদের সবার অবদান ওই অন্যায় আর অন্যায্যের বিরুদ্ধে লড়াই করে যাওয়া। সচেতন মানুষ আশা করি সবটাই বুঝতে পারছেন। দীর্ঘ 34 বছর বামফ্রন্ট এই রাজ্যকে শাসন করেছে। বাংলার মানুষ চেয়েছিল, তাই শাসন করেছে। যেই মুহূর্তে বামেরা আন্দোলন বিমুখ হয়েছে, ঠিক সেই মুহূর্তেই অপশক্তি বাংলায় আবির্ভূত হয়েছে। কবি রবীন্দ্রনাথ লিখে যাননি, যে নদী হারায় স্রোত চলতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। তবে এটাও স্বীকার করতেই হবে, শৈবাল দাম অনেকটাই বাম আন্দোলনকে বেঁধে ফেললেও বামফ্রন্টের প্রথম মুখ্যমন্ত্রী তার একাধিক জনসভায় স্পষ্ট করে দিতেন একটি বিষয়। যখন বিশেষ করে আমি কমিউনিস্ট হলাম, কমিউনিস্ট পার্টিতে ঢুকলাম, তখন এইটা আমি বুঝলাম আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে খুব ধৈর্যের পরিচয় দিতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর যারা শত্রুতাও করছে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে, যাতে তাদের যে আমাদের সম্বন্ধে ভুল বোঝাবুঝি তাতে যায় আমরা টেনে আনতে পারি। এর জন্য অনেক ধৈর্য দরকার এবং ভালো ব্যবহার দরকার। এইটা আমার ব্যক্তিগতভাবে আমি বুঝেছি। অস্বীকার করার কথা নয় যে শ্রদ্ধেয় বসুর কথার অর্থ অনেক দলীয় মানুষেরা বোঝেননি। তারা গণ আন্দোলনের চাইতে সরকারি ক্ষমতাতেই বেশি আস্থা রাখছিলেন। এমনকি বামফ্রন্ট সরকারের গৃহীত সিদ্ধান্তগুলি নিয়েও অনেকেই বিশেষ আগ্রহ দেখাতেন না। একসময় দেওয়ালে লেখা হতো, রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে। কেন দিতে হবে? হঠাৎ দলীয় কর্মীদের এমন কথা দেওয়ালে লিখতে হচ্ছে কেন? এমন কথা তো রাজ্যের মানুষ শোনেনি আগে। যেহেতু জ্যোতিবাবুরা সরকার চালাচ্ছিলেন, তাই সরকারি কাজ চালাতে গিয়েই কেন্দ্র রাজ্যের সম্পর্কের পুনর্নির্মাণ হওয়ার প্রয়োজন আছে। সেটা শুধু সরকার বুঝতেই হবে, মানুষকে বোঝাতে হবে। কারণ রাজ্যে কোনো শিল্প নির্মাণ হচ্ছে না এবং বহু শিল্প কারখানা বাংলা ছেড়ে চলে যাচ্ছে। এসবের পিছনে কোনো অন্যায়, কোনো অন্যায্য কাজ করে চলেছে। সেসব মানুষকে সঙ্গে নিয়েই তো করতে হবে, শুধু দেওয়ালে লিখলেই হয়ে যাবে। ওদিকে অপশক্তি তো মানুষকে বিভ্রান্ত করেই চলবে। বামফ্রন্ট সরকার বিরোধী প্রচার শুরু করে দেবে। কেমন সে প্রচার? বামেদের ট্রেড ইউনিয়নের জন্য একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। আসলে ঘটনাটা কি? আপনারা অনেকেই জানেন, 1952 সালে ভারতে মাসুল সমীকরণ আইন গৃহীত হয়েছিল। সেই আইনে কি ছিল? গোটা দেশে শিল্পায়নের জন্য সব রাজ্যে সমান দামে মিলবে পূর্ব ভারতের খনিজ সম্পদ। দূরবর্তী রাজ্যগুলিতে এই খনিজ পদার্থ পরিবহনের খরচ বাবদ ভর্তুকি দেবে কেন্দ্র। মাসুল সমীকরণ নীতির পরিণতি হল, পশ্চিমবঙ্গ থেকে শিল্প উঠে গিয়ে স্থাপিত হলো পশ্চিম ভারতের উপকূল অঞ্চলে, যেখানে বন্দরের সুবিধা আছে। উৎপাদিত শিল্পপণ্য যে অঞ্চল থেকে সহজে বাজারে নিয়ে যাওয়া যায়। এই মাসুল সমীকরণ নীতির বিরুদ্ধে জ্যোতিবাবু বিভিন্ন অকংগ্রেসি মুখ্যমন্ত্রীদের নিয়ে একটা ফ্রন্ট গড়ে আন্দোলন শুরু করেছিলেন। অনেক বাম কর্মীরা আজও চুপচাপ থাকে যখন শোনে বাম বিরোধীরা বলছে ট্রেড ইউনিয়ন আন্দোলনের জন্য চাপ সহ্য করতে না পেরে শিল্প বাংলা ছেড়েছে। এরপর মূলত জ্যোতিবাবুর নেতৃত্বে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের চাপে এবং বাংলার সাংসদ এবং অন্য রাজ্যের বাম এবং অন্য অকংগ্রেসি সাংসদদের চাপে ওই মাসুল সমীকরণ নীতি প্রত্যাহার হয় 1993 সালে। তবে অনেক দেরি হয়ে গেছে। ততদিনে এই রাজ্যের অনেক শিল্প সহজ লাভের জন্য রাজ্য ছেড়েছে। এই মাসুল সমীকরণ নীতির জন্য বিহার, ঝাড়খণ্ড সমেত উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সমেত খুব ভুগেছে। এসব অঞ্চলের কয়লা আর লোহা বলা যায় লুণ্ঠন হয়েছে। অন্যান্য পূর্ব ভারতের রাজ্যগুলিতে শিল্পপতিরা নজর দেবেন বা কেন? বাংলা বিহারের এত সম্পদ থেকেও বঞ্চিত হতে হয়েছে, সেখানে পূর্ব ভারতের দিকে কে ফিরে তাকাবে? ব্রিটিশ ভারতে বাংলা ছিল অর্থনীতিতে এশিয়ার মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল। সিল্ক পোশাক, অলংকার শিল্প ও বিভিন্ন কুটির শিল্প, মশলা একদিন এই বাংলাকে সমৃদ্ধ করেছিল। রবীন্দ্রনাথ বলে গেছেন না,
বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। ব্রিটিশরা কি এমনি এমনি কলকাতায় তাদের রাজধানী করেছিল? ওরা তো লুণ্ঠন করতে এসেছিল। তাই বলে স্বাধীন ভারতে মানুষ মাসুল সমীকরণ নীতির এমন কুৎসিত আচরণ সদ্য বসু মানবেন কেন? আরেকটা বিষয়, স্বাধীনতার পর থেকে ভারত ছিল লাইসেন্স পারমিট রাজ। শিল্পপতিদের লাইসেন্স দিলে তবেই তারা শিল্প করতে পারত। হলদিয়া পেট্রোকেম স্থাপনের স্মৃতি হয়তো অনেকের খেয়াল আছে। কিছুতেই জ্যোতিবাবুকে পেট্রোকেম গড়বার অনুমতি কেন্দ্র দেবেন না। অবশেষে অনেক কাঠ খড় পুড়িয়ে শ্রী বসুর 1987 সালের ভোটের আগে রাজীব গান্ধীর কাছ থেকে হলদিয়া পেট্রোকেম লাইসেন্স আদায় করেছিলেন। সদ্য বসু শুধু লাইসেন্স আদায় নয়, শিল্পের শিলান্যাসও করিয়েছিলেন শ্রী রাজীব গান্ধীকে দিয়েই। আমি মনে করি জ্যোতি বসু একজন প্রকৃত রাষ্ট্রনায়ক। 1996 সালে অবিজেপি সব দলগুলি এমনি এমনি জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রীর পদগ্রহণে আমন্ত্রণ জানাননি। আবার প্রসঙ্গে আসছি, শ্রী বসু এবং তার মন্ত্রিসভা রাজ্য চালাতে গিয়ে যে সমস্ত সমস্যায় পড়েছিলেন, অর্থাৎ যে অন্যায় যে অন্যায্য তাঁর বা বামফ্রন্ট সরকারকে ফেস করতে হয়েছিল, সেগুলির সংক্ষিপ্ত কথাই ছিল ওই দেওয়ালের গায়ে লেখা, রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে। কতজন বঙ্গবাসী সে কথা শুনেছেন বা মনে রেখেছেন? ফ্রন্টের কর্মীদের উচিত ছিল না ওই সব কথা মানুষকে জানিয়ে গণ আন্দোলন চালিয়ে যাওয়া? কোথায় কি 1993 সালের আগে থেকেই শিল্প রাজ্য থেকে কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, অর্থাৎ মাসুল সমীকরণ নীতি প্রত্যাহারের আগেই চলে গেল। ততদিনে পশ্চিমবঙ্গের শিল্পের 12টা বেজে গেছে। এরপর নরসিংহ রাও আর মনমোহন সিংয়ের হাত ধরে নয়া উদারনীতি দেশে চালু হলেও ততদিনে রাজ্যের শিল্পের যা ক্ষতি তা হয়ে গেছে। এরপর থেকে এই রাজ্যে শিল্প স্থাপনের জন্য সদ্য বসু এবং তার অনুজ সদ্য বুদ্ধবাবু কম করেননি। বুদ্ধবাবু টাটাদের দিয়ে মোটর গাড়ি নির্মাণ কারখানা প্রায় শেষ করে এনেছিলেন। শেষ রক্ষা হয়েছিল? হয়নি। কারণ সবাই জানে খুব চেষ্টা করেছেন। মমতা দেবীর অনশন মঞ্চে বুদ্ধবাবুর সরকার ফেলা ষড়যন্ত্র চলেছে। মানুষকে সঙ্গে নিয়ে এত বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হলো কোথায়? ন্যায় আর অন্যায় মানুষকে বোঝানো গেল কোথায়? সিংহাসন চলে যাবে এই আতঙ্ক গ্রাস করেছিল বহু কর্মীকে। বাংলা তার প্রতিবাদী অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। ঠিক এই সময় সদ্য মুখ্যমন্ত্রী সারা রাজ্য চষে চষে বলে বলে ফিরছিলেন, এ কিসের পরিবর্তন? রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার পরিবর্তন। স্যার, আপনি সতর্ক করেছিলেন, আমরা সবাই শুনেছি, কিন্তু অনেকেই সে কথার অর্থ বুঝিনি, আর তার ফল আমরা সবাই ভুগছি। তবে আশার কথাও শুনছি আপনার সুযোগ্য উত্তরাধিকারের মুখে, যারা সত্যি চায় আপনাদের ইচ্ছাকে পুনঃপ্রতিষ্ঠা দিতে। সারা রাজ্যের বাম কর্মীরা এমনতর হলে বামেদের প্রত্যাবর্তন ঠেকাবে এমন শক্তি পশ্চিমবঙ্গে কোথায়? কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য? কার লাভ হলো? বাংলার কোন মানুষের লাভ হলো? এই জেলার কার লাভ হলো? শিশির বাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে, এ জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না। একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশির বাবুর ছেলে, এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে, একজন সাংসদ হয়েছে, একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাদবাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে। চলতে পারে? ঠিক যেভাবে আপনারা মানুষের জন্য ন্যায় আর ন্যায্য প্রতিষ্ঠার লড়াইতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, আপনাদের উত্তরাধিকার সেই ন্যায় আর ন্যায্য বাংলার মাটিতে পুনর্নির্মাণ দিতে সংকল্পবদ্ধ হয়েছেন। আমি যে রাজনীতি করি, আমি রাজনীতি করতে এসেছি কারণ আমি সমাজ বদলাতে চাই, দুনিয়া বদলাতে চাই। যে মানুষ খেটে খাওয়া মানুষ, মেহনত কাজ যাকে হিন্দিতে বলে, গরিব মানুষ, ওয়ার্কিং ক্লাস যাকে মানুষ বলেন, যে মানুষ টোটো চালান, যে মানুষ এখানে ছোট্ট স্টল দিয়েছেন, যে মানুষ রিক্সা চালান, যে মানুষ ধান ফলান, যে মানুষ কলকারখানায় উৎপাদন করেন, সেই মানুষগুলোর হাতে ক্ষমতা দিতে হবে। যে 80% মানুষ তার শরীরের ঘাম দিয়ে এই দেশ বানাচ্ছেন, এই দুনিয়া বানাচ্ছেন, আর তাদের মাথার উপর বসে যে 30% মানুষ তাদের শোষণ করছে, এই পিরামিডটাকে বদলে দিতে হবে।
গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা সংখ্যায় বেশি, তাদের হাতে ক্ষমতা দিতে হবে। আমি এই পারপাস থেকে, এই স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি। আমি যখন রাজনীতিতে এসেছি কিছু পাওয়ার জন্য আসি। আমার এমন অনেক বন্ধু ছিল যারা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে পড়াশোনাটা শেষ করতে পারেন। আমি জেএনইউর ছাত্রী। আমার জেএনইউতে নাজিব বলে একটি ছেলে ছিল, নাজিব আহমেদ। আমাদের দেশে এমন একটা দেশ তো আমরা তৈরি করছি নতুন নতুন করে, আরো আমরা এমন অন্ধকার দিকে যাচ্ছি যেখানে আপনার পরিচয় কি, আপনি গীতা পড়েন না কোরআন পড়েন, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনার টাইটেল ধর, লাহিরি না আহমেদ, তার উপর ডিপেন্ড করে আপনি বাঁচবেন কি বাঁচবেন না। নাজিব আহমেদ জেএনইউর ছাত্র, ইউনিভার্সিটির মধ্যে তাকে মারা হয়েছিল। 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, এখন অব্দি নাজিবকে খুঁজে পাওয়া যায়নি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি নাজিবের জন্য ইনসাফ চেয়ে, নাজিবের জন্য ন্যায় চেয়ে, নাজিবের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি আনিস খান, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে, তাদের জন্য ন্যায় চেয়ে, তাদের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের শুভবুদ্ধি হোক, এই আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।